দিদি ফোন রেখে দৌড়ে নিচে লিভিং রুমে চলে আসলো। ওখানে ওর শ্বশুর আর ফাহিম গল্প করছিল। দিদিকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে ফাহিম জিজ্ঞাসা করলো, দিদি কোনো সমস্যা? সাথীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাহিম অবাক হয়ে বলল, আমি তো তোমার কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। কে ফোন দিয়েছিল? আব্বু কাঁদতে কাঁদতে ফোনে এ কথা জানালো। কথাগুলো বলে দ্বিতীয় কাঁদতে শুরু করলো। আকরাম সাহেব দিদির কান্না দেখে বললেন, এখন কান্না করার সময় না, তুমি ভেঙে পড়লে তোমার বাবা মাকে কে সামলে রাখবে? এরপর ফাহিমের দিকে তাকিয়ে বলেন, দেখ তো তোর পরিচিত মিরপুর থানায় কেউ আছে কিনা, খোঁজ তো নেওয়াই যায়। কিন্তু দ্বিতীয় অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু কি? ওর তো একটা বদনাম রটে যাবে। পরবর্তীতে ওর বিয়ে শাদী, সর্বোপরি ওর ভবিষ্যতে হুমকির মুখ পড়বে। আকরাম সাহেব একটু বিরক্ত হয়ে বলেন, এখন প্রতিটি সময় খুব গুরুত্বপূর্ণ, ভবিষ্যৎ নিয়ে পরে ভাবা যাবে। তুই দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়। দিতি এখানে থাকতে এই মুহূর্তে ভালো লাগছে না। ওর মনে হচ্ছে এই সময় ওর বাবার পাশে থাকা উচিত। সে কারণে শ্বশুরকে বলছিল, আব্বু আমি ফাহিমের সাথে যেতে চাচ্ছি। ফাহিম তৎক্ষণাৎ বলে উঠল, তুমি থানায় গিয়ে কি করবে? দ্বিতীয় তো কাঁদ কাঁদ হয়ে বলল, আব্বুর এই সময় আমার তার পাশে থাকা উচিত। আকরাম সাহেব ফাহিমকে বললেন, ঠিক আছে, ও যখন যেতে চাইছে তখন ওকে একটু নিয়ে যা না। থানায় যাওয়ার আগে ওকে ওর বাড়িতে নামিয়ে দিস। মোমেনা খাতুন নিজের ঘরে এশার নামাজ পড়ছিলেন। লিভিং রুমে ওদের হাঁকডাক আর ব্যস্ততায় বেরিয়ে এসে বলেন, কিরে ফাহিম, ঘরে কি ডাকাত পড়ছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? আকরাম সাহেব বুঝলেন বোনের নামাজে মনে হয় ডিস্টার্ব হচ্ছে, তাই একটু মোলায়েম স্বরে বলেন, সোলেমানের ছোটো মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে কোচিংয়ের উদ্দেশ্যে বের হয়েছিল, রাত 10টা বাজতে চললো, এখনও বাসায় ফিরেনি। মোমেনা খাতুন ফাহিমের দিকে তাকিয়ে বলেন, ওই মেয়ে হারিয়ে যাওয়ার মতো নয়। ও তোকে এক হাটে কিনে অন্য হাটে বেচতে পারবে। তুমি যেতে চাইছো যাও, মাঝখানে নিজেদের বেরোয়া যাওয়াটা মাটি করলে। দ্বিতীয় একটু বিরক্ত হলো, কিন্তু বাইরে থেকে কাউকে বুঝতে দিল না। ফাহিমকে তাগিদ দিয়ে বের হয়ে গেল। ওরা চলে যাওয়ার পর মোমেনা খাতুন আপন মনে বললেন, যত ঝামেলা, যেমন মা তেমন তার ছা। দিতিরা বের হয়ে মিরপুর থানার দিকে রওনা দিল। শ্যামলী পার হতেই দিতির মোবাইল বেজে উঠল। একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। দিতি ফোনটা ধরতে চাইছিল না। ফাহিম দিতিকে ফোনটা ধরতে বলল। ফোনটা ধরতেই ওপাশ থেকে সাথী কাঁদতে কাঁদতে বলল, আপু তুই কি সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছিস? দিতি ব্যস্ত হয়ে বলল, আমার যাওয়ার কথা, এখন থাক। তুই কোথায়, কি অবস্থায় আছিস বল। আমি নোভাদের বাসা আছি। তুই তো ওদের বাসা চিনিস, এখানে চলে আয়, আমি তোকে সাক্ষাতে সব বলবো। নোভাদের বাসা মিরপুর পীরের বাগ এলাকা। একটু ভিতরে হওয়াতে গাড়ি নিয়ে যেতে ওদের খুব কষ্ট হলো। ফাহিম গাড়িতে বসা ছিল। দিতি দরজা নক করতে নোভা এসে দরজা খুলে দিল। দিদির খুব লজ্জা লাগছিল, এত রাত পর্যন্ত সাথী ওখানে আছে, কিংবা কী কাণ্ড ঘটিয়েছে, এসব ভাবতে ভাবতে পুরোটা পদ এসেছে। আঙ্কেল আন্টিকে কী বলবে? বাসায় এসে দেখে নোভার বাবা মা কেউ নেই, ওনারা একটা বিয়ের দাওয়াতকে গিয়েছেন। নোভা দিদিকে ওর রুমে নিয়ে গেল। দিদি নোভার রুমে সাথীকে এ অবস্থায় দেখে অবাক হয়ে গেল। ওর মাথায় ব্যান্ডেজ বাঁধা, ব্যান্ডেজে বাইরে হালকা রক্তের দাগ লেগে আছে। সাথী দিদিকে দেখে শোয়া থেকে অনেক কষ্ট উঠে বসলো। দিদি ওকে জিজ্ঞাসা করলো, তোর এই অবস্থা কী করে হলো? সাথী বলার আগে নোভা বলল, আপু রিক্সা থেকে পড়ে গেছিলো, সাথে সাথে মাথায় ওই জায়গায় কেটে গিয়ে প্রচুর ব্লিডিং হয়েছে, ও জ্ঞান হারিয়ে ফেলছিল। আমি সাথে সাথে পার্শ্ববর্তী এক ক্লিনিকে নিয়ে গেলাম, ওখানে মাথায় ব্যান্ডেজ বাঁধা হলো। ওর জ্ঞান ঘন্টাখানিক আগে ফিরে এসেছে। তারপর আমি ওকে নিয়ে বাসায় এসেছি, ওর মোবাইল বন্ধ ছিল। আমি আসলে আপনাদের বাসায় ফোন দিতে সাহস পাইনি। আঙ্কেল আন্টি কী বলবো বুঝে পাচ্ছিলাম না। ওর জ্ঞান ফিরে আসার পর আপনাকে ও ফোন দিতে চাইলো। সাথী ব্যথাতে গোঙাতে লাগলো। তারপর কোনো রকম দিদিকে বলল, আব্বুকে জানাতে সাহস হয়নি, দেখা যাবে আমার কোচিংয়ে যাওয়া বন্ধ করে দিবে। তোর কথা আব্বু ফেলতে পারবে না, তুই বুঝিয়ে বললে আব্বু আর কিছু বলবে না। ঠিক আছে, এখন বাড়ি চল, তুই হাঁটতে পারবি তো? সাথী মাথা নাড়িয়ে বলে, পারবো। দিতি নোভাকে ধন্যবাদ জানিয়ে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ও আসতে পথে মনে মনে কত কি ভেবেছে। ও কি কিডন্যাপ হলো, নাকি অ্যাক্সিডেন্ট হলো, নাকি কোনো হসপিটালে ভর্তি হয়ে থাকলো, নাকি কোনো বাজে ছেলের পাল্লায় পড়লো। যাক, ভালোই ভালো ওকে ফিরে পেয়েছে। গাড়ির কাছে আসতেই ফাহিম গাড়ি থেকে নেমে সাথীকে বসতে বলল। সাথী ফাহিমকে দেখে বলল, সরি ভাইয়া, আমার কারণে আপনাদের হানিমুনে যাওয়া হলো না। সমস্যা নেই, হানিমুনে পরেও যাওয়া যাবে। তোমাকে যে
সহি সালামতে ফিরে পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানি। সাথী ফাহিমের কথা শুনে মনে মনে বলল, আপনার হানিমুন করার ইচ্ছা শুধু স্বপ্নেই দেখতে পারবেন। দ্বিতীয় ওকে বাসায় পৌঁছে দিয়ে ওর বাবাকে পুরো ঘটনা বুঝিয়ে বলল। এক মেয়েকে বিয়ে দিয়ে সলমান সাহেবের মনটা এমনিতে বেশ নরম হয়ে আছে। সেখানে সাথীকে বড় কোনো বিপদে পড়তে হয়নি। মেয়ে সহি সালামতে বাড়ি এসেছে, এতে উনি অনেক খুশি। ফাহিম আর দিদিকে থাকতে বলল, অন্য আর একদিন এসে থাকবে। একথা বলে বিদায় নিল। সাথী অবশ্য চাইছিল না আজকে দ্বিতীয় আর ফাহিম থাকুক, তাহলে ওর শয়তানি ধরা পড়ে যাওয়ার সংখ্যা আছে। পরদিন সকাল 11টায় দাদির সাথে ডাকে সাথীর ঘুম ভাঙল। দাদি খুব খুশি হয়ে ওনার মোবাইলে দ্বিতীয় আর ফাহিমের একসাথে কক্সবাজারে সি বিচের ছবি দেখলো। সাথে সাথে সাথীর মাথায় আগুন ধরে গেল। টেবিলে রাখা কাঁচের গ্লাসটা মাটিতে ছুঁড়ে মারল। মুহূর্তে গ্লাসটা ভেঙে কাঁচগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। এরপর নিজের মাথার ব্যান্ডেজ খুলে ফেললো। ওর দাদি তাকিয়ে দেখে সাথীর মাথায় কোনো ক্ষত নেই। দাদি রেগে গিয়ে ওকে বলল, তার মানে তুই দিদিকে হানিমুনে যেতে দিবি না, সেই কারণে এই শয়তানি করছিস, তাই না? কী লাভ হলো? পারলি আটকাতে? পারলি না। এসব শয়তানি বাদ দিয়ে মানুষ হওয়ার চেষ্টা কর। আজ সকালে ফ্লাইটে ওরা কক্সবাজারে গেছে। বুড়ি, আমি তো ওর নাতনিকে সুখী হতে দিব না। ছোটোবেলায় যেমন ওর পুতুলগুলো ভেঙে দিতাম, তেমনি আজ ওর সংসার আমি ঠিকই একদিন ভেঙে দেবো। ওদের চিৎকার চেঁচামেচিতে সালেহা বেগম সাথীর রুমে দৌড়ে চলে আসতে কাচের টুকরো দিয়ে পা কাটলো। এসব দেখে আমিনা খাতুন ওই ঘর থেকে চলে গেল। সালেহা বেগমের পা দিয়ে প্রচুর রক্ত ঝরছে। সাথী ওর মাকে রিক্সা করে তাড়াতাড়ি পাড়ার ক্লিনিকে নিয়ে গেল। কাটা জায়গায় 4টা স্টিচ পড়ছে। খুব সাবধানে ওর মাকে ঘরে নিয়ে আসলো। টিটেনাস ইঞ্জেকশন দেওয়া হয়েছে। সালেহা বেগম জ্বর লাগছে। মাকে এক গ্লাস গরম দুধ খাইয়ে শুয়ে দিল। এরপর নিজের ঘরের কাচের টুকরো পরিষ্কার করে ফেললো। দুপুরের রান্না ওকেই করতে হলো। আমিনা খাতুন ঘরে বসে বসে মনে মনে বলল, শয়তানি করলে এভাবে তার ফল ভোগ করতে হবে। তবে এই মেয়েকে ঘরে রাখা যাবে না, শীঘ্রই ওর বিয়ে দিতে হবে, নইলে দিদির জীবনটাকে ও নষ্ট করে দিবে। ফাহিম আর দিতে হানিমুন প্যাকেজে হোটেলে কক্সটুডে তে হানিমুন শুটে উঠেছে। ব্যাগটা রেখে ওরা দুজনে বুফেতে ব্রেকফাস্ট করে নিল। এরপর বিচের দিকে বেরিয়ে পড়লো। সৈকতে দাঁড়িয়ে ছবি তুলে দিদি ফেসবুকে পোস্ট করে দিয়ে মনে মনে ভাবলো, সাথী এই ছবিটা দেখে খুশি হবে। ও ভাবছে ওর কারণে ওদের হানিমুন মাটি হয়ে গেল। বেচারা হয়তো মনে মনে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু এই ছবিটা দেখার সাথে সাথে ওর সব কষ্ট দূর হয়ে যাবে। দিদি আজকে ডাবল আনন্দ। কাল যখন শুনেছিল সাথীর খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই মুহূর্তে ওর পৃথিবীটা ভূমিকম্পের মতো দুলে উঠছিল। তখন মনে হচ্ছিল সাথীকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়াটা ওর সবচেয়ে কাঙ্ক্ষিত চাওয়া। অবশেষে সাথীর খোঁজ পেল। পরম আনন্দে বাড়ি ফিরে মনে হয়েছিল হানিমুনে আজ হয়নি তো কী হয়েছে, কাল হবে। বোনটাকে তো অক্ষত অবস্থায় ফিরে পাওয়া গেছে। তবে ফাহিমের জন্য ওর খারাপ লাগছিল। পরীক্ষার কারণে এই মুহূর্তে ফাহিমের সাথে মুন্সিগঞ্জে যেতে পারবে না। বেচারা বড় শখ করে হানিমুনের ব্যবস্থা করছিল। না যেতে পারলে টাকার লোকসান তো হতোই, মনের বোঝাপড়াটা অসম্পূর্ণ থেকে যেত। কিন্তু বাড়ি ফিরে যখন জানলো আগামীকাল প্লেনে কক্সবাজারে যেতে পারছে, ওর যে কী আনন্দ হয়েছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে এমন একটা মধুরতম দিনে ওর জীবন আসবে ও কাল ভাবতেই পারেনি। আল্লাহ পাকের অসীম রহমতে ওর সব কিছু ভালোভাবে মিটে গেল। সাথী বাড়ি ফিরে আসলো। এদিকে ওর ফুপু শাশুড়ি ওর শ্বশুরকে দিয়ে সকাল 7টায় প্লেনের টিকিট কেটে রেখেছিল। ওর রিজিকে আল্লাহ পাক লিখে রেখেছিল বলে কোনো বাধা হলো না। দিদি আজ ভীষণ খুশি। প্রিয় মানুষের সাথে সাগরের তীরে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত দেখার আনন্দটা একরকম অন্যরকম। সরি বউ। ঝাউবনের মোহময় সাগরের উত্তাল জলরাশি আর বালুর নরম বিছানায় দিদি ফাহিমের প্রণয়ের আবেগে ভাসতে লাগলো। সুন্দর জীবন যে এত সুন্দর হতে পারে দিদির ধারণা ছিল না। মাকে হারিয়ে বড় হওয়া দিদির জীবন ভালোবাসা ছিল সোনার হরিণ। আজ আজলা ভরে স্বামীর ভালোবাসা গ্রহণ করছে। সমুদ্রের বালুকায় গলিচায় দিতি ওর আর ফাহিমের নাম খুব গভীরভাবে লিখে ফাহিমকে বলল, দেখো এই ঢেউ এসে আমাদের এই নাম কখনো মুছে ফেলতে পারবে না। ফাহিম দিতির ছেলে মানুষগুলো খুব উপভোগ করছে। তারপর দিতির কাছে খুব ঘনিষ্ঠভাবে বসে বলল, শুধু ওই বালুর বিছানায় কেন, আমি তো তোমার নাম হৃদয়ে খোদাই করে লিখে রেখেছি, যেখান থেকে তোমার নাম কখনো মুছবে না। আল্লাহ পাকের কালাম সাক্ষী রেখে তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি গ্রহণ করছি। আমি তো এই দায়িত্ব যেন আমি পালন করতে পারি। আল্লাহ পাক যেন আমাকে এই তৌফিক দান করেন। আনন্দে অশ্রুতে দিতির চোখের পাতায় ভিজে গেল আর মনে মনে গফুরুর রহিমের কাছে শুকরিয়া আদায় করলো। অনেকক্ষণ সাগর পানিতে দাপাদাপি করে রুমে ফিরে আসলো। গোসল করে জোহরের কসর নামাজ আদায় করে দিতি একটা নীল রঙের শিফন জর্জের শাড়ি পরল। হ্যাঁ,
ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নিয়ে একটা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকে শাড়ির সাথে ম্যাচ করে হিজাব পরে নিল। মুখে হালকা প্রসাধনী ব্যবহার করলো। ফাইম ওয়াশরুম থেকে বের হয়ে দিদিকে দেখে বলল, তোমার দিক থেকে চোখ সরাতেই পারছি না। তোমাকে খুব আদর করতে ইচ্ছে হচ্ছে। তাহলে হইল, লাঞ্চের সময় পেরিয়ে গেলে পেটে যখন ইঁদুর লাফানো শুরু করবে তখন আদর করার মজা বুঝবে। তাড়াতাড়ি কসর নামাজ পড়ে রেডি হয়ে নাও। ফাইমের একটু দুষ্টুমি করার ইচ্ছে হলো, তাই হাত বাড়িয়ে দিদিকে ধরার চেষ্টা করলো। দিদি খিলখিল করে হেসে সরে গিয়ে বলল, জনাব, সব রাতের জন্য তোলা থাক, এখন তাড়াতাড়ি চলো, আমার খুব খিদে পেয়েছে। সমুদ্রের নোনা হাওয়া মনে হয় খিদেটা বেড়ে যায়। ওর খিদে লাগার কথা শুনে ফাহিম দুষ্টুমি চিন্তা আপাতত মাথা থেকে বাদ দিল। দ্রুত রেডি হলে লাঞ্চ করে নিচে চলে আসলো। ফাহিমের এই আচরণটুকু দিতির খুব ভালো লাগলো। দিতির ইচ্ছেটাকে ও গুরুত্ব দিল। সময় তো পেরিয়ে যাচ্ছে না, সারাটা রাত তো পড়ে আছে। আসলে দুজন দুজনকে কেয়ার করা, চাওয়া পাওয়া, গুরুত্ব দেওয়া, সর্বোপরি দুজন দুজনকে বোঝার চেষ্টা করো, তাহলেই না জীবন অনেক সুন্দর হবে। দুজনে হাত ধরে হাঁটতে লাগলো। সাগরের নীলের জলের ঢেউয়ের সাথে দিতির নীল শাড়ি সব যেন মিলেমিশে একাকার। ফাহিমও দিতির সাথে ম্যাচ করে নীল রঙের পাঞ্জাবি আর সাদা পাজামা পরে নিয়েছে। দূর থেকে সাগরের ঢেউয়ের গর্জন ভেসে আসছে। ফাহিম একটা গাড়ি ভাড়া করে নিয়ে মেরিনে ড্রাইভে রাস্তা দিয়ে এগিয়ে চলল। রাস্তার একপাশে ফেনীল সাগরের ঢেউ, অপর পাশে পাহাড় যেন ওদের হাতছানি দিয়ে ডাকছে। ইনানি বিচে নেমে ফাহিম প্যারাসেলিং করতে ভালো লাগলো। দিতির ভয় লাগছে, তাও বাধা দিল না। ফাহিম প্যারাসেলিং শেষ করে আর দিতি মিলে কিছু ফটোশ্যুট করলো। এমন সময় শ্রাবণে টিপ টিপ বৃষ্টি চড়তে লাগলো। এই সময়টাতে পর্যটকের ভিড় কম থাকে, সে কারণে সৈকতে অনেকটা নিরিবিলি থাকে। হোটেল স্যুটগুলোতে 50% ডিসকাউন্ট থাকে। ফাহিমের জন্য সে কারণে এই খরচ বহন করা সহজ হয়েছে। নতুন চাকরি ব্যথায় ব্যয় করাটা কষ্টসাধ্য, ডিসকাউন্টের সুবিধা থাকায় ওর জন্য সহজ হয়েছে। ওরা দুজনে আবার গাড়িতে উঠে বসলো। সন্ধ্যা ঘনিয়ে আসছে। হোটেলের পথে রওনা দিল। সৈকত নিরিবিলি থাকলে তেমন ভয় লাগে, তেমনি নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে। যদিও বিচের পাহারায় পুলিশ টহল থাকে, তারপরে একটা দুটো অঘটন হঠাৎ ঘটে যায়। সে কারণে ফাহিম দিদিকে নিয়ে সন্ধ্যায় আলো আঁধারি নামার আগে হোটেলে পৌঁছে গেল। ড্রেস চেঞ্জ করে ওরা দুজনে ক্যাফেতে চলে গেল। কফি আর স্ন্যাক্স খেতে খেতে ওরা দুজন সমুদ্রের ঢেউ দেখতে লাগলো। সাগরের হিমেল হাওয়াতে মন প্রাণ সব শীতল হয়ে যায়। এর মাঝে ঝরছে শ্রাবণের টিপ টিপ বৃষ্টি। শ্রাবণের বাড়ির ধারের মাঝে অন্ধকার রাতে সমুদ্র দেখার আনন্দই আলাদা। দিতির কাছে ভীষণ ভালো লাগছে। ভাগ্যিস ওর বিয়েটা শ্রাবণ মাসে হয়েছিল। রাতে ডিনার শেষ করে রুমে এসে দিতি রুমের লাগোয়া ব্যালকনিতে এসে দাঁড়ালো। হাত বাড়িয়ে বৃষ্টির পানি স্পর্শ করতে লাগলো। ফাহিম একপাশে দিতির পিছনে এসে দাঁড়িয়ে ও সরু কোমরটা জড়িয়ে ধরল। ফাহিম গভীর শ্বাস দিতির ঘাড়ের উপর পড়তে লাগলো। দিতি যেন এক অজানা শিহরণে কেঁপে উঠতে লাগলো। ফাহিমও হাত বাড়িয়ে বৃষ্টির পানি নিয়ে দিতির চোখে মুখে ছিটিয়ে দিল। ফাহিম একসময় দিতিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। বিয়ের 1 সপ্তাহ হতে চলল, তবু দিতির লজ্জা কাটেনি। ফাহিম আর চোখের দিকে লজ্জায় বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। দিতির লজ্জাবনত মুখটা দেখতে ফাহিমের ভীষণ ভালো লাগছে। রাত গভীর হতে লাগলো। ফাহিম দিদিকে পাজাগোলা করে হোটেলের নরম বিছানায় শুয়ে দিল। দুদিন আনন্দে কাটিয়ে ওরা এয়ারে করে ঢাকায় ফিরে এলো। বাসায় ফিরতে ওদের সকাল 10টা বেজে গেল। কাল ফাহিমকে মুন্সিগঞ্জে ফিরতে হবে। এই কারণে দিতিকে নিয়ে ফাহিম বিকালের দিকে শ্বশুর বাড়িতে গেল। দিতি শ্বশুর আকরাম সাহেব ওকে বাবার বাড়িতে 2 দিন থেকে আসতে বললেন। দিতি অমত করলো না। ফাহিম দিতিকে নিয়ে সন্ধ্যার দিকে শ্বশুরবাড়িতে পৌঁছে গেল। ওদের দুজনের সুখী সুখী চেহারাটা যেন সাথীর শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। দিতিকে রেখে ফাহিম বাসায় চলে আসলো। দিতিকে পেয়ে সলমান সাহেব ওর কাছে ওর শ্বশুরবাড়ির গল্প শুনতে চাইলেন এবং মেয়ের জন্য সাথীর মাকে ওর পছন্দের রান্নাগুলো করতে বলল। এতে যেন সাথীর জ্বালা আরও বেড়ে গেল। কিচেনে গিয়ে ওর মাকে বলল, আমার খুব অসহ্য লাগছে, মনে হচ্ছে বিষ খাইয়ে ওকে মেরে ফেলি। সালেহা বেগম মেয়ের দিকে তাকিয়ে শীতল স্বরে বললেন, যুদ্ধে জিততে হলে অনেক সময় 2 পা পেছোতে হয়, কথাটা মনে রেখো। রাতে খাওয়া দাওয়া শেষ করে দিতি সাথীর রুমে চলে গেল। ইচ্ছে ছিল দুজনে মিলে সারা রাত গল্প করবো, কিন্তু সাথীর মাথা ব্যথা কথা বলে দিতির কাছ থেকে এড়িয়ে থাকতে লাগলো। অগত্যা দিতি সাথে দাদি আমেনা বেগমের কাছে চলে গেল। আমেনা বেগম দিতিকে নিজের কাছে ডেকে নিয়ে বলেন, বিয়ের পর কখনো স্বামীর কাছ থেকে আলাদা থেকো না, এতে সম্পর্কের গভীরতা হতে সময় লাগে। কিন্তু আমার তো পরীক্ষা আছে, তাছাড়া এখন পড়ালেখা শেষ হয়নি, ঠিক আছে, কিন্তু ছুটির দিনগুলোতে ওকে তোমার কাছে চলে আসতে বলবা। ও আসতে না পেলে তুমি ওর
ডমিনেটরিতে চলে যাবা। সাথীর আচরণে ও একটু অবাক হলো। সাথী কেন যেন ওর সাথে স্বাভাবিক হতে পারছে না। ও ছোটো মাও কেন যেন স্বাভাবিক ব্যবহার করতে পারছে না। সব দিক বিবেচনা করে দিতি শ্বশুরবাড়িতে চলে যাবার সিদ্ধান্ত নিল। 2 মাস ভালোই কাটলো। ফাইম এই শুক্রবারে ঢাকায় আসতে পারবে না। ঢাকা থেকে সচিব মহোদয় যাচ্ছেন, তাকে প্রোটোকল দিতে হবে। দিতির সাথে কথা হয়েছে, ফাইম ওকে শনিবারে আসতে বলেছে। ড্রাইভারকে দিতিকে পৌঁছে দিয়ে যাবে। সে কারণে ফাইম নিশ্চিত দিতির পরীক্ষা শেষ হয়েছে। ভাবছে কটা দিন ফাইমের সাথে ডরমিটরিতে কাটিয়ে আসলে মন্দ হয় না। ফাইম শুক্রবার সচিব মহোদয়কে প্রোটোকল দিয়ে শনিবার একটু ছুটির আমেজ বাসায় বিশ্রামে থাকার সিদ্ধান্ত নিল। আজ দিতে আসছে, সেই খুশিতে ফাইম অনেক আনন্দিত। যদিও 1 সপ্তাহ সময় পার হয়ে গেছে, কিন্তু ওর কাছে মনে হচ্ছে কতদিন যেন দিতিকে কাছে পায় না, প্রাণ ভরে আদর করা হয় না। বিরহ কাতর মনটা দিতিকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। ফোনটা হঠাৎ বেজে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেলা 11টা বাজে। ভাবলো দিতির এই সময় রওনা দেওয়ার কথা। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে সাথী ফোন করেছে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে সাথী বলে উঠল, ফাহিম ভাইয়া, আমার খুব বিপদ। আমি পদ্মা রিসোর্টে আছি। কিছু বকাটে ছেলে আমার ক্ষতি করতে চেয়েছে। প্লিজ আপনি এক্ষুনি চলে এসুন। তুমি ওখানে কেন? ভাইয়া, এখন বেশি কথা বলার সময় নেই। সাক্ষাতে সব বলবো। প্লিজ আপনি চলে আসুন। সাথী ফোনটা রাখার পর ফাহিম আর এক মুহূর্ত অপেক্ষা না করে কোনোরকম গায়ে প্যান্ট শার্ট পরে নিয়ে একটা সিএনজি করে পদ্মা রিসোর্টের দিকে রওনা দিল। পরে মনে হলো পুলিশকে সাথে নিয়ে রওনা দিলে ভালো হতো, কিন্তু ওসব ফর্মালিটিস করতে গেলে দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এতে সাথীর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এরপর বরং আগের ঘটনাস্থলে যাওয়ার বুদ্ধিমানের মতো কাজ হবে। কিন্তু ফোন তো করাই যায়। পকেটে হাত নিয়ে দেখে ফোনটা আনা হয়নি। কী আর করা, ভাবছে আগে ঘটনাস্থলে পৌঁছে সাথীকে উদ্ধার করতে হবে। ঘণ্টাখানিকের মধ্যে ফাইম রিসোর্টে পৌঁছে যায়। সাথীর নির্দেশিত কটেজের সামনে গিয়ে ও কোনো হট্টগোল কিংবা মস্তান টাইপের কাউকে দেখতে পায় না। ও একটু অবাক হলো। চারিদিকে শুনশান নীরবতা। ফাহিম একটু ভয় পেল। ভাবলো ওকে আবার ওরা তুলে নিয়ে গেল না তো। সাথী যেভাবে ফোন করে ওকে বলল, তাতে এখানে বেশ ঝামেলা হওয়ার কথা। কটেজের সামনে গিয়ে দরজা নক করতে সাথী দরজা খুলে হাসি মুখে ফাহিমকে আমন্ত্রণ জানালো। এখন ফাহিম জানে না ওর জন্য আজকে কী দিন অপেক্ষা করছে। ফাহিম রুমে ঢুকে সাথীকে জিজ্ঞাসা করলো, তুমি ফোনে যা বললে তার কিছুই তো দেখতে পেলাম না। এদিকে দিতি রওনা দিছে। ডরমিটরিতে এসে আমাকে না পেলে চিন্তা করবে। সাথী ফিচেল হাসি দিয়ে বলল, ডরমিটরিতে যাওয়ার দরকার নেই, ওকে এখানে আসতে বলে দেই। একটু পরে একটা নাটক মঞ্চস্থ হবে। কি বলছো এসব? এত রহস্য করে কথা বলা আমার পছন্দ না। সব কিছু খুলে বলল। এত তাড়া কিসের? আস্তে আস্তে সবই বলবো। একথা বলে সাথী মিটমিট করে হাসতে লাগলো। এদিকে দিতির মেসেজ পাঠিয়ে পদ্মা রিসোর্টে আসতে বলে দিল। সাথে সাথে এটাও জানিয়ে দিল রিসোর্টে না আসলে ও ফাহিমের খারাপ চরিত্রের মুখোশটা দেখতে পারবে না। ফাহিমের কাছে সাথীর আচরণ একদম স্বাভাবিক লাগছে না। এর মধ্যে সাথী দরজা লাগিয়ে দিয়ে ফাহিমকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনি আপুকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করুন। আমি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি, নিজেকে আর আটকাতে পারলাম না, তাই কৌশল করে আপনাকে ডেকে নিলাম। ফাহিম ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এসব তুমি কি বলছো? আমার দ্বারা কোনোদিন এ কাজ করা সম্ভব নয়। আমি দিদিকে ভালোবাসি। সাথে আহত বাঘিনীর মতো খেপে গিয়ে বলল, মাই ফুড ভালোবাসা। আপুর কাছে যা আছে আমার মাঝেও তাই আছে, বরং আমি একদম কচি ডাবের শ্বাস। আমাকে একবার জড়িয়ে ধরে দেখেন, আপনারা আমাকে ছাড়তে মন চাইবে না। একথা বলে সাথে টান দিয়ে ওর জামার বুকের অংশ ছিঁড়ে ফেলল। ফাহিম ওর পাগলামি দেখে রেগে গিয়ে বলল, তুমি একটা সাইকোপ্যাথি। তা না হলে কেউ নিজের বোনের স্বামীর সাথে এমন আচরণ করতে পারে? ফাহিমের কথা শুনে সাথী তেতে উঠল। এখনও সময় আছে, আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান। তা নাহলে আপনার জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। আর একটা অপশনের আপনার জন্য বরাদ্দ ছিল। কি? আমাকে বিয়ে করতে হবে না, শুধু আপনার বউকে তালাক দিলে হবে। এ অন্যায় আমার পক্ষে সম্ভব না। তাহলে আর কি, জেলের ভাত খাওয়ার জন্য তৈরি হয়ে নেন। আর এমনিতে আপনার বউ আপনাকে ডিভোর্স দেবে। আর যাই হোক, একজন চরিত্রহীন লম্পট মানুষের সাথে আমার বোন ঘর করবে না। ফাহিম ওর কাণ্ড কারখানা দেখে ঘাবড়ে গিয়ে বলল, তুমি পাগলের মতো আচরণ করছো কেন? আমি কিছুই বুঝতেছি না, তুমি শান্ত হও। আবার খ্যাক খ্যাক করে বিশ্রী হাসি দিয়ে বলল, আমাকে শান্ত হতে হবে না। আমার প্রস্তাবে রাজি না হলে আপনি চিরজনমের মতো শান্ত হয়ে যাবেন। ফাহিম রেগে গিয়ে বলল, আমার পক্ষে তোমার এই প্রস্তাব মানা কিছুতেই সম্ভব না। এতে তুমি যা খুশি করতে পারো। এরপর সাথী বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলো। হোটেলের
বয়বিয়ারা ছুটে এসে দরজা নক করতে লাগলো। সাথে ওদের সাড়া পেয়ে চিৎকার করে বলল, আপনি দুলাভাই হয়ে আমার এত বড় সর্বনাশ করবেন না। আপনি আমি আপনার পায়ে পড়ছি। এরপর নিজের চুলগুলো এলোমেলো করে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল। ততক্ষণে রিসোর্টের ম্যানেজার চলে এসেছে। সাথীকে দেখে বলল, আপনি তো আজ সকালে এসেছেন, এখানে তো জন্মদিন পার্টি হওয়ার কথা। সাথী কাঁদতে কাঁদতে বলল, জি। এরপর ফাহিমের দিকে তাকিয়ে ম্যানেজার বলল, উনি কে? আমার বোনের হাজবেন্ড। উনি এখানে কেন? উনি আমন্ত্রিত অতিথির মধ্যে একজন। আমার বোন পথে এসেছে, কিন্তু উনি রুমে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বেডে শুইয়ে দিল। আমি বাধা দেওয়া দেখে আমার জামাকাপড় সব ছিঁড়ে ফেললো। এর আগেও আরও দুবার চেষ্টা করছিল। কপাল গুনে বেঁচে গেছিলাম। এরপর হাপুস নয়নে কাঁদতে লাগলো সাথী। আপনারা পুলিশে খবর দেন, এই রেপিস্টকে ধরে উচিত শিক্ষা দেওয়া উচিত। এই কথা বলে আবারও কাঁদতে শুরু করলো। সাথীর আচরণে ফাহিম কিংকর্তব্যবিমূঢ় হয়ে ওর দিকে তাকিয়েছে। সাথীর সাথে তো ওর কোনো শত্রুতার সম্পর্ক নেই, তাহলে ও এমন করলো কেন? কি করবে বুঝে পাচ্ছে না। ম্যানেজারকে কিছু বলতে চাইলে উনি বলেন, আপনার যা বলা দরকার সেটা পুলিশের সামনে বলবেন। সাথীর ব্যবহারে ফাহিম প্রচণ্ড ধাক্কা খেল। আজ অব্দি ওর জীবনে এত বড় ধাক্কা আসেনি। বিপদ যখন আসে সব দিক থেকে আছে। আজ ফোনটা আনতে ভুলে গেছে। ওর মনে হচ্ছে পায়ের তলার মাটিটাও সরে গেছে। ও যতটুকু দিতিকে দেখেছে সাথীকেও খুব ভালোবাসে। সেক্ষেত্রে ওর কথা বিশ্বাস না করে যদি সাথীর কথা বিশ্বাস করে ভুল বুঝে দূরে সরে যায়, তাহলে এত অপমান নিয়ে ওর পক্ষে বেঁচে থাকা কঠিন হয়ে দেবে। অন্যদিকে নারী নির্যাতন ও শিশু আইনে মামলা হলে জামিন তো হবে না, বরং চাকরি থেকে ওকে আপাতত সাময়িক বরখাস্ত করবে। এরপর ডিপার্টমেন্টাল মামলা রুজু করতে হবে। ও জানে সামনে ওর জন্য কি অপেক্ষা করছে। এদিকে ওর আব্বা এই ধাক্কা কীভাবে সামলাবে ফাহিমের জামানা নেই। ও ধপ করে মাটিতে বসে পড়লো এবং হাত পা ছড়িয়ে দেওয়ালে হেলান দিয়ে অপ্রকৃতিস্থর মতো বসে রইল। সাথী এর মাঝে ওর বাবা মাকে খবর জানিয়ে দিল ওর বাবার এতক্ষণে চলে আসার কথা। ফাহিমের অবস্থা দেখে মনে মনে কুটিল হাসি এসে বললাম বউটাকে ছেড়ে দে। আমার কথা শুনতে ভালো লাগলো না, এখন বোস ঠেলা। এর মাঝে দিদি আর পুলিশ চলে আসলো। দিদিকে দেখা মাত্র সাথী দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বললো, আর একটু সময় হলো ওই রেপিসটা আমার সর্বনাশ করে ফেলতো। সাথীর কথা শুনে দিদি ফাহিমের দিকে তাকালো। ফাহিমও দিদির চোখের ইশারায় তাকে বুঝতে পারলো সাথী যা বলেছে সব মিথ্যে বলেছে। দ্বিতীয় ফাহিমের চোখে কোনো পাপ দেখতে পায়নি, কারণ ফাহিম ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। পাপ করলে মানুষ কারো চোখের দিকে তাকাতে পারে না। লোহিজং থানার ওসি ফাহিমের দিকে তাকিয়ে বলে, আপনাকে তো ভালো মানুষ ভাবতাম। ফাহিম রেগে গিয়ে ওসিকে বলল, আপনি পুরো ঘটনাটা না জেনে এসব কী বলছেন? জি ঠিকই বলছি, যাদের ভিতরটা নোংরা তারা উপরে উপরে খুব ভালো মানুষই দেখায়। ফাহিম বুঝতে পারলো ওই ওসি ওর পুরনো শত্রুর মেয়ে। একবার ওর কাছে এক সন্ত্রাসী জামিনের জন্য সুপারিশ করেছিল। ফাহিম যেন জামিন নেয় সেজন্য কিছু টাকা অফার করেছিল। ফাহিম তো টাকা নেয়নি, উল্টে ও সন্ত্রাসের জামিনও দেয়নি। আজ যখন ফাহিমকে বাগে পেয়েছে তখন তাকে নাকানি চুবানি খাইয়ে তারপর ছাড়বে। ওসির কথা শুনে দিদি সাথীকে ছেড়ে ফাহিমের পাশে দাঁড়িয়ে বলো, ওসি সাহেব, এখনও কিন্তু প্রমাণিত হয়নি আমার স্বামী অপরাধী, সুতরাং আপনি আমার স্বামীকে দোষী সাব্যস্ত করতে পারেন না। ওসি সাহেব চিবিয়ে চিবিয়ে বলেন, দরজা বন্ধ করে আপনার স্বামী কি সতীসাধ্যী হিসেবে আপনার বোনকে সাজিয়ে রেখেছে? এসব বলে আমার সামনে বলতে আসবেন না। যেখানে আপনার বোন সাক্ষী দিল আপনার স্বামী ওকে ধর্ষণের চেষ্টা করছে, সেখানে একজন রেপিস্টের পক্ষ নিয়ে কথা বলতে আপনার লজ্জা করে না? না করে না, কারণ একমাত্র স্ত্রী বলতে পারে তার স্বামী কেমন চরিত্রের মানুষ। আর আমার বোনের কথা বলছেন তো, ও হচ্ছে মানসিক রোগী, সুতরাং ওর কথা বিশ্বাস করে একজন নিরাপদ মানুষকে শাস্তি দিলে হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে আপনি কী জবাব? থাক, আপনাকে আর মানুষ চেনাতে হবে। এইসব চোর ছাঁচড়া আর গুন্ডা বদমাশ নিয়ে আমরা সারাক্ষণ কাজ করি, সুতরাং মানুষ আমরা ভালোই চিনি। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। আপনার অবস্থা হয়েছে ওই রকম। ওসির কথা শেষ হওয়া মাত্র সাথী চিৎকার দিয়ে বলো, তোমার স্বামী আমাকে অসম্মান করার সত্ত্বেও তুমি তোমার স্বামীর হয়ে কথা বলছো? বলবেই তো, কারণ সৎ কখনো আপন হয় না। এটাই তোর ক্ষেত্রে শতভাগ প্রযোজ্য। আপনারা চুপ করুন, আমাদেরকে কাজ করতে দিন। ওসির ধমক শুনে ওরা দুজনে আপাতত চুপ হলো। তবে দিতির কথাগুলো শোনার পর ফাহিম প্রাণ ভরে নিঃশ্বাস নিল। এতক্ষণ যেন একটা দমবন্ধ পরিবেশ ছিল। ওর মনে ছিল দিদি মনে হয় ওকে সাপোর্ট করবে না। ওর কথাগুলো শোনার পর ফাহিম নিজেকে খুব হালকা অনুভব করলো এবং একটু একটু করে সাহস বাড়তে লাগলো। সেই সাহস ভর দিয়ে ও দিদিকে বলল, তোমার ফোন থেকে আব্বুকে একটা কল দাও না প্লিজ। কি বলবে? এখানে আসতে বলবে। আমার বোনের এরকম কর্মকাণ্ডে আমি বাবাকে কিভাবে মুখ দেখাবো? সম্মানের উপর ছেড়ে দাও। দিদিকে ফাহিমের সাথে স্বাভাবিক কথা বলতে দেখে সাথে দৌড়ে এসে বলো, আমি বুঝে পাই না ওই রেপিসের সাথে তোমার কি এমন কথা থাকতে পারে? ওকে তোমার এখনই ডিভোর্স দেওয়া উচিত। সাথীর কথা শুনে দিদি কষে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। দ্বিতীয় থাপ্পড় ও ডিগবাজি খেয়ে পড়ে যেতে
ওর বাবা এসে সাথীকে ধরে ফেললো। সলমান সাহেবের সাথে দিতির দাদিও চলে এসেছেন। মা আমার নাতনিটার এই বিপদে উনি আর বাসায় থাকতে পারলেন না। সাথীকে ধরে সলমান সাহেব দিতির দিকে তাকিয়ে দিলেন। নিজের ছোট বোনের উপর তোমার কেমন ব্যবহার? তোমার মেয়েকে জিজ্ঞাসা করো ও আমার কত বড় ক্ষতি করছে। আমার তো ওকে খুন করতে ইচ্ছা করছে। ও ফাইমের নামে মিথ্যে অভিযোগ দায়ের করে আমার সংসারটা ভাঙতে চাইছে। দিতির দাদি সাথীর দিকে তেড়ে গিয়ে বলল, ফোনে কিছু শুনেই আমি বুঝতে পেলাম এই শয়তানিটা কিছু একটা ঘাপলা পাকিয়েছে। আজ তোকে বাড়ি নিয়ে শয়তানের আছরে আমি তাড়াবো। দিদি থাপ্পড়টা চাপটা কোনো রকম সরে গিয়ে সাথী ওর বাবার পিছনে দাঁড়িয়ে নিজের গালে হাত বুলিয়ে ভাবলো, আপুর এত পরিবর্তন হলো কবে? জন্মের পর থেকে আজ অবধি ওর গায়ে একটা ফুলের টোকাও দেয়নি। সেই বোন আজকে ওকে আঘাত করলো, তবে ও ছেড়ে দেওয়ার পাত্রী নেই। মিথ্যে সাক্ষী দিয়ে হলো ফাইমকেও জেলের ভাত খাইয়ে ছাড়বে। ওসি সাহেব ওনাদের সবার বক্তব্য শুনলেন। কে সত্যবাদী কে মিথ্যাবাদী সেটা আদালত প্রমাণ করবে। এখন আপনারা আপনাদের মজলিস বন্ধ করুন, আমাকে আসামি নিয়ে যেতে দিন। ওসি কনস্টেবল ফাইমকে হাতে হাত করা পড়াতে বলল। দিতি দৌড়ে এসে ওসি সাহেবকে বলল, ওসি সাহেব ওকে থানায় নেবেন না, এটা আমাদের পারিবারিক বিষয়, আমরা নিজেরা মিটিয়ে নেব। তা হয় না, আপনি আমাদের কাছে বিঘ্ন ঘটাতে চেষ্টা করবেন না, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। এরপর দিতি কাঁদতে কাঁদতে বলল, তাহলে আমার স্বামীর সাথে আমাকেও নিয়ে যান। সাথে দিতির কথাগুলো শুনে মনে মনে করলো, ঢঙ্গির ঢং দেখে আর বাঁচি না, আর জামাইয়ের সুখ পেতে হবে না। এবার তোর স্বামী জেলের ভিতরে পচে মরবে, তুই দেখবি আর হু হতাশ করবি, আর কিছুদিন করতেই পারবি না। এতদিন আমার মনের জ্বালাটা পড়ল। আমেনা বেগম সে দিতির পাশে দাঁড়িয়ে বললেন, আল্লাহর রহমতে তোর কিছু হয়নি, তবে ওর কি হাল হবে সেটা শীঘ্রই বুঝতে পারবি। সলমান সাহেব মা ও দুই মেয়ের কাহিনী দেখে তবদা খেয়ে গেলেন। ওনার কার পাশে দাঁড়ানো উচিত উনি বুঝতে পারলেন না। ওসি সাহেব ফাইমের হাতে হাত করা পরিয়ে ওনাদের গাড়িতে উঠিয়ে নিলেন। দিতি কান্না করে একটা সিএনজি ঠিক করে থানার দিকে রওনা হলেন। দিতির সাথে ও দাদিও রওনা হলেন। সলমান সাহেব একটা সিএনজি ভাড়া করে সাথীকে নিয়ে থানার পথে রওনা হলেন। দিতি এর মধ্যে ওর শ্বশুরকে ফোন দিয়ে কিছুটা বলল এবং ওনাকে থানায় আসতে বলল। থানায় পৌঁছাতে সাথী ওসির কাছে মিথ্যে জবানবন্দি দিল। আকরাম সাহেব বিধ্বস্ত অবস্থায় থানায় আসলেন। দিতি ও শ্বশুরকে কাঁদতে কাঁদতে বলল, বাবা আপনি যেভাবেই হোক ওর জামিন করানোর ব্যবস্থা করুন। আকরাম সাহেব দিদিকে বললেন, বিপদে ধৈর্য ধরতে হয়, তাহলে খুব সহজে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। এরপর বন্ধু সলমানের দিকে তাকিয়ে বলেন, আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি, কিন্তু সাথে আজ যে কাজটা করলো এটা পরবর্তীকালে ওর জীবনের উপর খারাপ প্রভাব ফেলবে। সলমান সাহেব আসলে বন্ধুকে বলার মতো কোনো ভাষা খুঁজে পেলেন না। নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, কারণ ফাহিম বলেছে সাথী ওকে ডেকে এনেছে, আর সাথী বলেছে ও বেড়াতে আসছে বলে এমনি কুশলাদি জিজ্ঞাসা করার জন্য ফাহিমকে ফোন দিয়েছিল, আর অমনি ফাহিম এসে ওর সাথে এই আচরণ করছে। জন্মদিনে পার্টি করার কথা বলে সাথে দুজন বন্ধু এসে শেষ মুহূর্তে সাক্ষী দিল। ওদের একজনের নাম রোশন আর একজনের নাম যারা। এতে ফাহিমের বিপদ আরও একটু বাড়ল। যদি এদের দুজনকে দিতি আজ প্রথম দেখলো, এও শুনল কোচিং সেন্টারে ওদের সাথে সাথীর বন্ধুত্ব হয়েছে। এসব কথা শুনে আকরাম সাহেব তার বন্ধু সলমানের জন্য খুব মন খারাপ হলো। সংসারে শাস্তির জন্য দিন রাত এক করে অর্থ উপার্জন করেছে, কিন্তু এদিকে সংসারে ঘুণ পোকা লেগে গেছে, ও নজরে আসেনি। দিদির বিয়ের পরদিন সাথীর সাথে কথা বলে আকরাম সাহেব সাথীকে খুব একটা পছন্দ হয়নি। তবে দিদির দাদি এসে আকরাম সাহেবকে বললেন, চিন্তা করো না বাবা, তোমার ছেলে কিছুই হবে না, বরং হিংসার বশবর্তী হয়ে বোনের সংসার ডুবাতে গিয়ে ওই মেয়ে নিজের চরিত্রে কলঙ্ক লাগিয়ে ফেলছে। সেই হুঁশ তো ওর এখন নাই, এখন হুঁশ ফিরবে তখন দেখবে সব কিছু শেষ হয়ে গেছে, আর এই কলঙ্কের দাগ ওকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। সাথে ওর মনের জ্বালা জুড়িয়ে ওর বাবা আর দাদির সাথে বাড়ির পথে রওনা দিল। এদিকে রাত হয়ে যাওয়াতে কোর্ট বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে আজকে আর জামিনের ব্যবস্থা করা গেল না। তবে আকরাম সাহেব জানেন এই মামলা সহজে জামিন হবে না। মনে মনে ভাবলেন নিজের শখ মেটাতে গিয়ে ছেলেকে উনি বিপদের মুখে ঠেলে দিবেন। এই বিপদ থেকে ছেলেটা কবে উদ্ধার পাবে কে জানে। দিদি কাঁদতে কাঁদতে শ্বশুরের সাথে বাড়ির পথে রওনা দিল। নিয়ম অনুযায়ী ফাহিমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলো। অপরাধ প্রমাণিত না হলে তাকে সসম্মানে চাকরিটা ফিরিয়ে দেওয়া হবে। এদিকে দিতির বাবার বাড়ির সাথে খুব একটা সম্পর্ক নেই। আদালতে মামলা চলছে। সলমান সাহেব সাথীকে মামলা উঠিয়ে নিতে অনুরোধ করছে, কিন্তু সাথীর মা সালিয়া বাধা হয়ে দাঁড়ায়। সাথী ওর আগের সিদ্ধান্তে অটল থাকে। আকরাম সাহেব মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন, তবে দিতির মা হওয়ার খবর পেয়ে মানসিক
শক্তি মনে হয় কিছুটা ফিরে পেলেন। এরপরে 6 মাস পার হয়ে গেল। সাথী পাবলিকে কোনো ভার্সিটিতে চান্স না পেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। রোশন আগের থেকে ব্র্যাকে পড়তো, সাথীর থেকে 2 বছর সিনিয়র, যারার মাধ্যমে রোশনের সাথে বন্ধুত্ব হয়। রোশনের বাবা একজন নামি দামি বিজনেসম্যান, ওরা অনেকেই বড়লোক, আর রোশনও হচ্ছে প্লেবয় টাইপের ছেলে। ও সাথীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। সাথী তখন ওকে একটা শর্ত দেয়। শর্ত অনুযায়ী রোশন ফাহিমকে বিপদে ফেলার ষড়যন্ত্র অংশ নেয়। এখন সত্য অনুযায়ী ও সাথীর সাথে সম্পর্কে জড়াতে যায়, কিন্তু সাথী এক্ষেত্রে বুদ্ধি খাটায়, রোশনকে হাতছাড়া করতে চায় না। ওর ধারণা প্রেম করে রোশন যদি ওকে ছ্যাঁকা দিয়ে চলে যায়, সে কারণে ওকে বিয়ে করতে বলে। এতে রোশন একটু বিরক্ত হয়, কেননা ও তো সেই ধরনের ছেলেই নয়, কারণ ও পোশাক বদলানোর মতো ওর প্রেমিকা বদলায়। রোশন নিজের বিরক্তি ও রাগ রুখিয়ে রেখে সাথীর প্রস্তাবে রাজি হয়। আসলে আজ অব্দি রোশনকে কোনো মেয়ে এভাবে নাকানি চুবানি খাওয়ায়নি, যে কারণে সাথীকে নিজের করে পাওয়ার তরে একটা জেদ চেপে যায়। তাই রোশন ওর পরিবারে নিজের বিয়ে করার ইচ্ছে প্রকাশ করে। এতে ওর বাবা আফজাল চৌধুরী হাঁপ ছেড়ে বাঁচলেন। ভাবলেন ছেলে বুঝে তার উচ্ছৃঙ্খল জীবন থেকে ফিরে আসার চেষ্টা করছে। রোশনের মা নীলা চৌধুরী ছোটবেলা থেকে ছেলের উপর খুব একটা নজর দেননি। গভর্নরেন্স রেখে দিয়ে মা হিসেবে নিজের দায়িত্ব সেরেছেন। পার্টি নয়তো বন্ধুবান্ধবের সাথে দেশ বিদেশে ঘুরে নিজের জীবনটাকে পরিপূর্ণ উপভোগ করছেন। তেমনি রোশনও নিজের মতো করে সুখ খোঁজার চেষ্টা করছেন। এই সুখ খুঁজতে গিয়ে ও নিষিদ্ধ পল্লীতে যাওয়া থেকে শুরু করে কখন বা সবার পান করে জীবন থ্রিল খোঁজার চেষ্টা করেছেন। যাই হোক, রোশন বিয়ে করতে রাজি হয়েছে, সাথী ভীষণ খুশি। সাথীর আজ খুব আনন্দের দিন। রোশনের মা আসতে পারেনি, উনি এই মুহূর্তে সিঙ্গাপুরে আছেন। রোশনের বাবা রোশনকে নিয়ে লা মেডিটেরিয়ানে এসেছেন, এই খরচ উনি বহন করবেন। সাথীর পরিবারের উপর উনি কোনো রকম চাপ দিতে নারাজ। এটা নাকি ওনার সম্মান না করুণা, সাথীর বাবা সলমান সাহেব সেটাই বোঝার চেষ্টা করছেন। রোশনের বাবা আফজাল চৌধুরীর সাথে করে ওনার কয়েকজন শুভাকাঙ্ক্ষী এনেছেন। ছেলের যেহেতু চারিত্রিক সমস্যা আছে, সেই ক্ষেত্রে উনি খুব বেশি লোকজন নিয়ে আসেনি। আসলে ছেলের বিয়ে কতদিন টিকবে এটা নিয়ে উনি নিজেও সন্দেহ না, তাই খুব বেশি জানাজানি করতে চায়নি। এদিকে সাথী ওর বাবা মা দুজন বন্ধুবান্ধব নিয়ে লা মেরিডিয়ানে চলে এসেছে। সাথীর দাদি আসেনি, কারণ উনি বলে দিয়েছেন ফাহিম জেল থেকে ছাড়া না পাওয়া অবধি সাথী আর ওর মায়ের সাথে উনি কোনো সম্পর্ক রাখবে না। একই বাড়িতে থেকে উনি আলাদা করে রান্না করে খান। সলমান সাহেব একটা রান্নার লোক রেখে দিয়েছেন। সলমান সাহেব তার বন্ধু এবং বেয়াই আকরামকে সাহেবকে দিতিকে সাথে করে নিয়ে আসতে বলছেন, কিন্তু দিতি সাপ ওর বাবাকে জানিয়ে দিছে ফাহিম যতদিন জেলখানায় বন্দি থাকবে, দিতি সাথীর কোনো কিছুতেই থাকবে না। এমনকি বাবার বাড়ির সাথেও তেমন সম্পর্ক রাখার পক্ষে দিতি রাজি নয়। এতে অবশ্য আকরাম সাহেব বাধা দিয়ে বলেছিল, সন্তান হিসেবে বাবার খোঁজখবর করা তোমার জন্য ফরজ দায়িত্ব। দিতি অবশ্য কিছু বলেনি, তবে ওর ফুফু শাশুড়ি মোমেনা খাতুন দিতির উপর খুবই খুশি। সে তার ভাইকে বলে দিয়েছে দিতি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আকরাম সাহেবের বোনটা কোনো সন্তান হয়নি, সেই কারণে নিজের স্বামী আবার বিয়ে দিয়েছে, সেই ঘরে আবার সন্তান হয়েছে। উনি আকরাম সাহেবের কাছে বেশি থাকেন, তবে ফসল ওঠার সময় মাস দুয়েক যশোর সদরের চাউনিয়া গ্রামে স্বামীর সংসারে গিয়ে থাকেন। এটা তার স্বামীর আদেশ। যদিও ছোট বউ এবং ছেলেমেয়েরা মোমেনা খাতুনকে অনেক সম্মান করে, তারপরে উনি বছরের বেশিরভাগ সময় ভাইয়ের কাছে থাকেন। আকরাম সাহেবের বড় বোনকে মায়ের মতো সম্মান করেন, যার ফলে গোনা কয়েকজন মানুষ নিয়ে সাথীর বিয়ের আনুষ্ঠানিকতা কোনোরকম সম্পন্ন হলো। সলমান সাহেবের কাছে রোশন ও ওর বাবাকে খুব একটা পছন্দ হয়নি। টাকার অহংকার যেন ওদের শরীর থেকে চুইয়ে পড়ছে। তবে সাথী কিংবা ওর মায়ের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওদের কথা বড় লোকদের ওরকম একটু একটু অহংকার থাকে, এটাই ওদের সাধারণ মানুষ থেকে আলাদা করে রাখে। সুতরাং এতে কোনো সমস্যা নেই। সাথী রোশনের ব্যাপারে সবই জানতো, কিন্তু ওর বিশ্বাস বিয়ের পর রোশনকে বদলে ফেলতে পারবে। 20 লক্ষ টাকা দেনমোহরের ওদের আকর সম্পন্ন হয়। সাথে পুরো শরীর যেন সোনা দিয়ে মোড়ানো। সালেহা বেগম মেয়ের কপালে এত সুখ দেখে আনন্দে আত্মহারা, কিন্তু সলমান সাহেবের কাছে ভালো লাগেনি। উনি এবং রোশনকে নিয়ে একটু শঙ্কিত আছেন। আকদের পর যদি সলমান সাহেব সাথীকে পাঠাতে চাননি, আনুষ্ঠান করে সাথীকে তুলে দিবেন, কিন্তু ওনার এ চাও ঢোপে টিকেনি। রোশনের বাবার কথা হচ্ছে বিয়ে যখন হয়ে গেছে তখন নতুন বর বউকে আলাদা রাখা ঠিক নয়। তাছাড়া সাথী রোশনের সাথে এখন থাকতে চাইছে, এতে অবশ্য সাথীর মা সালেহা বেগম সমর্থন আছে। অবশ্যই সাথী শ্বশুরবাড়িতে রওনা দেয়। রোশনের সাথীকে নিয়ে আফজাল চৌধুরীর বাড়িতে পৌঁছে ওই রাতে উনি সিঙ্গাপুরে রওনা দেন। একটা বড় ব্যবসায়িক ডিল হওয়ার কথা আছে। বাসর ঘরে সাথী বসে আছে, রোশনের কোনো পাত্তা নেই। রাত 12টা পার হয়ে ঘড়ির কাঁটা একটা চুইচি ঢং ঢং করে দেওয়ালের ঘড়িটা সেটা জানান দিচ্ছিল। সাথীর চোখ দুটো একটু লেটকে যাচ্ছিল। হঠাৎ কে যেন ওকে ধাক্কা দিয়ে বিছানায়
থেকে ফেলে দিল। ও কাঁচা ঘুমে ধর্মড়িয়ে উঠে তাকিয়ে দেখে রোশন অগ্নিমূর্তি ধারণ করে ওর সামনে দাঁড়িয়েছে। এরপর রোশন ওর চুলের মুঠি ধরে টেনে তুলে বলল, আজ তোর বিয়ে করার স্বাদ আমি চিরজন্মের মতো মিটিয়ে দেবো। সাথী অসহনীয় যন্ত্রণায় কুকিয়ে উঠল। তবে সাথী বুঝতে পারল রোশন এখন পরিপূর্ণ ড্রাং অবস্থায় রয়েছে। ওকে কিছু বলে লাভ নেই। এরপর ওর সাথে যা ঘটলো ও কখনো কল্পনা করেনি। রোশন নরখাগদের মতো ওর পুরো শরীরটা খুব লেগেল। একসময় ক্লান্ত হয়ে রোশন ঘুমের অতলে গড়িয়ে গেল। আর সাথে রক্তাক্ত বিধ্বস্ত অবস্থায় পুরো রাতটা পার করলো। চোখের জলে ওর বালিশ ভিজেল। অসহ্য যন্ত্রণা ছটপট করলো। বিয়ে বাসর এসব নিয়ে ওর অনেক স্বপ্ন ছিল। সবার যেন তাসের ঘরের মতো ভেঙে গেছে। খুব ভোরে বিছানা থেকে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে গেল। গিজার অন করে গরম পানি দিয়ে গোসল করে ডিভাইনের উপর গাটা এলিয়ে দিল। রোশন আধো আধো জাগরণে পাশে হাত দিয়ে সাথীকে খুঁজল, কিন্তু বিছানা খালি হয়ে চোখ খুলে তাকিয়ে দেখে পাশে সাথী নেই। তারপর আয়নায় চোখ পড়তে দেখে সাথী ডিভাইনে চোখ বন্ধ করে শুয়েছে। রক্তাক্ত বিছানা থেকে সাথীর কাছে গিয়ে বলে সরি। সাথীও ভাবে হয়তো ড্রাং অবস্থায় ভুল করে ফেলছে, তাই ও স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, কিন্তু বাস্তবতা ভিন্ন। রোশন প্রতি রাতে ওর সাথে পশুর মতো আচরণ করে। সাথীও আস্তে আস্তে কেমন যেন হয়ে গেল। রাত আসলে ওর মাঝে প্যানিক অ্যাটাক শুরু হয়। এর মধ্যে সাথী একদিন রোশনের এমন আচরণের জন্য প্রতিবাদ করেছিল। এতে রোশন তেতে উঠে বলল, তোর জন্য এটাই প্রযোজ্য, এটা মেনে নিয়ে থাকতে শেখ। সাথী রেগে গিয়ে বলল, আমি তোর নামে নারী নির্যাতনের আইনে মামলা দেব। সাথীর কথা শুনে রোশন অট্টহাসিতে ফেটে পড়ল। এরপর সাথীর চুলের মুঠি ধরে বলল, আমাকে ফাহিম পাইসনি। ফাহিমকে নিয়ে তুই যে ষড়যন্ত্র করেছিলি সে আমি মোবাইলে টেপ করে রেখেছি। আমার বিরুদ্ধে মুখ খুললে ওসির কাছে সব চালান করে দেবো। তোকে তো লোহার গাড়োতে রাখা হবে। এখন তো শুধু আমি ভোগ করি, তখন থানার ওসি থেকে শুরু করে কনস্টেবল সবাই চেটেপুটে খাবে, আর ফাহিমকে জেল থেকে মুক্তি দিয়ে দেবে। ভয়ে সাথী আর মুখ খুলেনি। এভাবে মাস দুয়েক যাওয়ার পর ওর শ্বশুর বাড়ি বনানী থেকে মিরপুরে বাবার বাড়িতে চলে যায়। ভর সন্ধ্যায় কে যেন করান আসে। সালেহা খাতুন একটু বিরক্ত হয়ে দরজা খুলে সাথীকে একরকম বিধ্বস্ত অবস্থা দেখে আটকে ওঠেন। হাত ধরে মেয়েকে বুককে টানে নিয়ে বলেন, এ কি হাল হয়েছে তোর? রোশন আসেনি? না আসেনি? তোর এভাবে একা আসা উচিত হয়নি। মা, আমি আর ওই বাড়িতে কোনোদিন ফিরে যাব না। এটা তুই কী বলছিস? স্বামীর স্ত্রীর মধ্যে এরকম হালকা পাতলা মান অভিমান হয়ে থাকে, তাই বলে কেউ নিজের সোনার সংসার ফেলে আছে? এটা একটাই বোকারা করে। মা, এটা হালকা পাতলা কিছু নয়। তুমি জানো না বলে একথা বলছো। এখন এ বিষয়ে আর কিছু বলতে চাই না। আমি প্রচণ্ড ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। তুই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে হ্যাঁ, আমি তোর জন্য খাবার আনছি। সাথে ক্লেসের থেকে একটা ম্যাক্সি বের করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। আসলে ওর পুরো শরীর প্রচণ্ড ব্যথা। ঢিলঢালা জামা পরতে ইচ্ছে করছে, এমনকি মাথার চুলের গোড়াগুলো পর্যন্ত প্রচণ্ড ব্যথা। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে কামিজটা খুলে ম্যাক্সি পরতে গিয়ে আয়নাতে রোশনের আঘাতের চিহ্নগুলো চোখে পড়ল। ঘাড়ের কাছে, বুকে, কোমরে, তলপেটে ওর আঘাতগুলো চিহ্নগুলো কালশিটে হয়েছে। রোশন ওকে বলতো, এমন জায়গায় আঘাত করবো যা কাউকে দেখাতে পারবে না। হঠাৎ করে ওর মনে পড়লো সারা জীবন ওর বোন দিতির পিছনে লেগেছিল, সবসময় দিতির ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু দিতি নীরবে ওর অত্যাচারগুলো হজম করে গেছে। শুধু ফাহিম ভাইকে যখন ও মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিল, সেদিনে ওকে শুধু একটা থাপ্পড় দিয়েছিল। বিনা অপরাধে ও বোনটার পিছনে সারা জীবন লেগেছিল, অথচ আজ রোশন ওকে বিনা অপরাধে এভাবে 2 মাস ধরে আঘাত করে গেল। ও 2 মাস সহ্য করে সম্পর্ক জর্নালজিতে দিয়ে ফিরে আসলো, আর ওর বোন এতদিন ধরে সহ্য করে গেল। হয়তো সেই অপরাধের ফল ওকে এভাবেই ভোগ করতে হবে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ওর মা সালেহা খাতুন প্লেটে করে ভাত নিয়ে এসেছে। সাথে দুগাল খাইয়ে দিতে ও আর খেতে চাইল না। দিতির সাথে করা অপরাধের গ্লানি ওকে কুড়ে কুড়ে খেতে লাগলো। ও পানি খেয়ে বিছানায় শুয়ে পড়লো। ওর মা জোর করলো, কিন্তু এতে কোনো লাভ হলো না। কিচেনে এটো প্লেট রেখে হাত ধুয়ে সালেহা বেগম মেয়ের পাশে এসে বসলেন এবং মেয়েকে শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করলেন। মায়ের কথায় বিরক্ত হয়ে সাথী একসময় শোয়া থেকে উঠে বসলো। তারপর ও মায়ের দিকে তাকিয়ে বললেন, তোমার কাছে আমার জীবনের মূল্য বেশি, নাকি আমার বড়লোক শ্বশুরবাড়ির মূল্য বেশি? থাক, এত বড় বড় কথা বলতে হবে না। ডিভোর্স হয়ে গেলে এই সমাজ তোর দিকে আঙুল তুলে বলবে তুই ডিভোর্সি। তোর চরিত্রে ঝামেলা আছে বলে তোকে ডিভোর্স দেওয়া হয়েছে। সমাজের এই কথোপকথনগুলো সইতে পারবি তো? আগে হলে পারতাম না, এখন সব সয়ে নিতে পারবো, কারণ এগুলো আমার পাপের শাস্তি। এরপর ওর ঘাড়ের কাছে চুলগুলো সরিয়ে মাকে দেখালো। ওখানে একটা তীব্র কালশিটের দাগ পড়েছে। সালেহা বেগম চমকে উঠলেন। সেদিকে তাকিয়ে ষাটে কাষ্ঠ হাসি বললেন, এটা তো কিছুই না। আমি তোমার সামনে উলঙ্গ হতে পারলে বুঝতে পারতো ও আমাকে কিভাবে নির্যাতন করছে। বিয়ের দিন থেকে কাল অবধি একদিনের জন্য ও বাদ দেয়নি।
প্রতি রাতে মদ খেয়ে এসে আমার উপর অত্যাচার করতো। ছোটবেলা থেকে বাবা মায়ের আদর ভালোবাসা না পেয়ে বড় হয়েছে, তাই ওর মাঝে মায়া, মমতা, ভালোবাসার কোনো কিছু অবশিষ্ট নেই। আমার পক্ষে ওর সাথে থাকা সম্ভব না। সালেহা বেগম দীর্ঘশ্বাস ফেলে মেয়ের রুম থেকে বের হয়ে আসলো। সলমান সাহেব রাতে অফিস থেকে বাড়ি ফিরে সবটা শুনলেন। তোমার মেয়ে নাকি ভালোবেসে বিয়ে করছে, তাহলে ছেলের এই বিষয়গুলো ওর চোখে পড়েনি? আমার তো প্রথম থেকেই মনে হয়েছিল ওই ছেলের চরিত্রের ঘাপলা আছে। তখন মামে ছেলের হয়ে ছাপাই গেল। ছেলের টাকা পয়সা থেকে তোমরা মামে চোখে ঠুলি পড়েছিল। সালেহা বেগম শুনেই গেলেন। আজকে ওনার মুখ কিছুই বলে নেই। সলমান সাহেব মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যাকালীন চা খেয়ে সাথে রুমে গিয়ে দেখেন ও ঘুমের মধ্যে ডুকরে ডুকরে কাঁদছে আর বলছে, রোশন, তুমি আমাকে এভাবে কষ্ট দিও না, আমি নিতে পারছি না, প্লিজ আমাকে ছেড়ে দাও। ড্রিম লাইটের মিদি আলোতে সাথীর মুখটা দেখে উনি চমকে উঠলেন। মেয়ের মুখটা বড্ড ফ্যাকাশে দেখেছে। উনি একসময় সাথীর মাথায় হাত রেখেন। সাথে সাথে ওর ঘুম ভেঙে যায়। সাথী চমকে উঠে ওর বাবার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকেন। সলমান সাহেব আলতো করে ধাক্কা মেরে বললেন, তুই ওভাবে কেন তাকিয়েছিস? ভালো করে দেখ, আমি তোর বাবা। একসময় ঘুমের রেশ কেটে গেলে সাথী অনেকটা স্বাভাবিক অবস্থানে ফিরে আসে। তারপর বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু, কাল আমাকে একটু কোর্টে নিয়ে যাবে? কেন? ফাহিম ভাইয়ের উপর করা মামলাটা আমি তুলে নিব। সলমান সাহেব একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বলেন, সেই তো সঠিক লাইনে ফিরলে, তবে বড্ড দেরি হয়ে গেল। আমিনা খাতুন ঘরে বসে বুঝতে পারছে সাথীর সাথে খারাপ কিছু হয়েছে। উনি ভাবছেন কর্মের ফল মানুষকে আসলেই ভোগ করতে যেতে হয়। হঠাৎ ওনার দরজায় কড়া নাড়ার শব্দ শুনে ভাবলো, এখন আবার কে এলো? সলমান সাহেব তো রাত 10টার দিকে এসে দেখা করে যায়, আর সালেহা বেগম তো ভুলেও ওনার মুখ দর্শন করে না। এখন তো রাত 8টা বাজে। হাঁক দিয়ে বলে, কে? আমি দাদি, সাথী দাদিমা। উনি এসে দরজা খুলে সাথীর দিকে তাকিয়ে অবাক হলো। মেয়ের চেহারা একই খেয়াল। সাথীর দিকে অপলক তাকিয়েছেন। সাথী দাদির দিকে তাকিয়ে বললেন, আমাকে তোমার ঘরে ঢুকতে দিবে না? সম্মতি ফিরে পেয়ে বললেন, আয় ভিতরে আয়। অবশেষে আসতে বললে আমায়। ভেবেছিলাম দরজা থেকে দূর দূর করে তাড়িয়ে দিবে। সবাইকে নিজের মতো ভাবা ঠিক নয়। সাথী জানলার কাছের দিকে আকাশের দিকে তাকিয়ে দৃষ্টি মেলে ধরে বলল, দাদি, আমার সংসারটা ভেঙে গেছে। আর কিছু বলতে পারল না। কান্নাগুলো গলার কাছে দলা পাকিয়ে আসছে। চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে। আমিনা বেগম চোখ এড়িয়ে মুছে ফেলল। সাথীর কথা শুনে আমিনা বেগমের মনটা খারাপ হয়ে গেল। উনি একদম নিশ্চুপ হয়ে গেলেন। ভাবছেন ওনার ছেলে এই কষ্ট কিভাবে সামলাবে। দুটো মেয়ের জীবনে সুখ আসলো না। দাদিকে চুপ থাকতে দেখে সাথী বলল, কিছু বলছো না যে? কি বলার আছে এখন? তুই তো নিজের পছন্দ করে বিয়ে করছিস, ছেলেকে তো ভালো করে দেখিসনি। এগুলো আমার পাপের শাস্তি। আর একটা কথা তুমি শুনলে খুব খুশি হবে, কাল কোর্টে গিয়ে ফাহিম ভাইয়ের কেসটা তুলে নেব। কথা বলে সাথী আর অপেক্ষা করলো না। ও ঘর থেকে বের হয়ে নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়লো। রাতে ডিনার না করে শুয়ে পড়লো, কিন্তু ঘুমাতে পারলো না। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। আসলে ছোটোবেলায় দিতির উপর অনেক অন্যায় করেছে, আর সেগুলোর অন্তরে তুষের আগুনটাকের মতো পড়িয়ে দিছে। খুব ভোরে উঠে রেডি হয়ে সলমান সাহেবকে তাড়া দিতে লাগলেন। সলমান সাহেব ঘড়ির দিকে তাকিয়ে বললেন, কেবল তো 8টা বাজে, কোর্ট বসবে 10টায়। এত আগে গিয়ে কী করবে? সালেহা বেগম মামলা তুলে নেওয়ার কথা শুনে রেগে গিয়ে সাথীকে বলল, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। সলমান সাহেব রেগে গিয়ে বলেন, নিজের মেয়ের এত বড় সর্বনাশ ঘটার পরও তুমি পরিবর্তন হয় না? একেই বলে কুত্তালে যে হাজারো তৈল মর্দন করলে তা কখনো সোজা হয় না। সাথী ওর মায়ের উপর রেগে গিয়ে বলো, তুমি আমার ব্যাপারে আর নাক গলাবে না, আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। সাথী আর সলমান সাহেব দ্রুত কোর্টে চলে গেলেন। উকিলের কাছে মামলা তুলে নেওয়ার জন্য দরখাস্ত দিয়ে আসলেন। এরপর কোর্ট থেকে শুনানি ধার্য করালো। জজ সাহেব দুপক্ষের কথা শুনে এরপর মামলা তুলে নেওয়ার ব্যবস্থা করবেন। শুনানির দিন সাথী আর ওর বাবা সলমান সাহেব কোর্টে পৌঁছে গেলেন। ওদের দুপক্ষের বক্তব্য শুনে বিচারক মামলা তুলে নেওয়ার ব্যবস্থা করলেন। সাথী কোর্টে আনুষ্ঠানিকতা শেষ করে দিতির সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। এই কথা বলে সাথী ওর সামনে থেকে চলে গেল। দিতি ওর গমনপথের দিকে তাকিয়ে অবাক হলো। শুনেছিল অনেক বড় ঘরে ওর বিয়ে হয়েছে, তাহলে আজ ওর এই অবস্থা এমন হলো কেন? দিতির শরীরটা ভালো না, একদম অ্যাডভান্স স্টেজে আছে। দিতির সাথীর সাথে কোনো কথা বলতে ইচ্ছে করছে না। ও আসলে ফাহিমকে দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। মামলা তুলে নেওয়ার পর জেল গেটে গিয়ে ওরা দাঁড়ালো হতভম্ব অবস্থায়। দীর্ঘ 8 মাস পর ফাহিম জেল থেকে মুক্তি পেয়ে ওর বাবাকে জড়িয়ে দিল। ছেলেকে বুকে পেয়ে আকরাম সাহেব নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। এদিকে সন্ধ্যা নামতে শুরু করছে। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। ফাহিম এরপর দিদির কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরল। ফাহিমকে পেয়ে আজ দিদির চোখের পানি বাঁধনারা হয়ে ঝরতে লাগলো। আকাশে তখনও মেঘ রয়েছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। উনি দিতি আর ফাহিমকে তাড়া দিয়ে নিজের ড্রাইভের পাশে বসলেন।
পিছনের সিটে ফাহিম আর দিতে বসলো। ফাহিম বড্ড ক্লান্ত, গাড়িতে উঠেই সিটে পুরো শরীরটা এড়িয়ে দিল। দিতি ফাহিমের কাঁধের উপর মাথা দিয়ে বলল, আজ ওর বড্ড সুখের দিন। এই মানুষের জন্য কত নির্ঘুম রাত কাটিয়েছে তা আল্লাহ পাক জানে। দিতি কাঁদছে। ফাহিম গাড়ির ভিতরে অন্ধকারে বসে ঠিক বুঝতে পারছে। ফাহিম দিতির চোখের জল মুছে দিয়ে ফিসফিস করে বলল, আজ থেকে তুমি আর কাঁদবে না। দেখলে তো সত্যের কল বাতাসে কেমন নড়ে। ওদের বাড়ি পৌঁছাতে বেশ রাত হলো। দিতির ফুফু শাশুড়ি কদিনের জন্য যশোরে চলে গেলেন। বাড়ি পৌঁছে এই ওয়াশরুমে চলে গেল। কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে শাওয়ার নিল। দিতি মিনারা খালাকে টেবিলে ভাত বাড়তে বলল। ওরা দ্রুত ডিনার করে ঘরে চলে গেল। আজকের আবহাওয়া বেশ সুন্দর। বৃষ্টি হওয়াতে শীতল হাওয়া বইছে। ফাহিম ঘরে এসে দিতিকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। জেলখানায় বসে আমি জেলখানা প্রতিদিন প্রার্থনা করতাম, আল্লাহ যেন আমাদের দুজনকে আবার মিলিয়ে দেয়। মৃত্যু ছাড়া আমাদের যেন আর কখনো বিচ্ছেদ না ঘটে। আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। সারা রাত আজ ওদের দু চোখে ঘুম ছিল না। এতদিনের জমানো কথাগুলো দুজন দুজনের মাঝে শেয়ার করছে। অপমানিত না হওয়া ফাহিম ওর চাকরি ফিরে পেল। দিতি আবারও পড়াশোনা শুরু করলো। দিতির সংসারে সুখ যেন উপচে পড়তে শুরু করলো। কিন্তু সাথীর অবস্থা ক্রমে অবনতির দিকে চলে গেল। রুশন ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল, কিন্তু দেনমোহরের টাকা সাথী পায়নি। যদিও অনেককে সলমান সাহেবকে মামলা করার পরামর্শ দিয়েছিল, কিন্তু উনি রাজি হননি। কারণ জলে বাস করে কুমিরের সাথে লড়াই করা সম্ভব নয়। সাথে আস্তে আস্তে সিজোফোনিয়াতে আক্রান্ত হলো। ওকে মানসিক হাসপাতালে ভর্তি করানো হলো। খবর পেয়ে দিতি আর ফাহিম ওকে দেখতে গেছিল। সাথীকে দেখে দিতির অনেক কষ্ট হলো। সাথীর উপর ওর অনেক রাগ ক্ষোভ ছিল, কিন্তু এমন শাস্তি ও কখনো দিতে চায়নি। দিতি ও চোখের পানি ধরে রাখতে পারেনি। সাথী দিতিকে চিনতে পারেনি। আপন মনে বকবক করে যাচ্ছে। দিতি ওকে কতবার ডাকলো, কিন্তু সেই ডাক শোনার ব্যাপারে ওর কোনো হেলদোল নেই। সাথী পৃথিবীর যেন সবার থেকে আলাদা হয়ে গেছে। ওখানে কারো প্রবেশের অনুমতি নেই। ও এখন নিজের পৃথিবী নিয়ে মহাব্যস্ত। সাথীর এমন পরিণতি দেখে ওদের পরিবার সবাই একটা বড় ধাক্কা খেল। সলমান সাহেব দিতির সংসারে ফিরে আসায় উনি খুশি হয়েছেন বটে, তবে ছোটো মেয়ের এমন পরিণতি উনি মেনে নিতে পারেননি। সেই কারণে সুস্থ মানুষ হঠাৎ স্ট্রোক করে বসলেন। দিতি অ্যাডভান্স স্টেজে থাকার কারণে বাপের পাশে দাঁড়াতে পারেনি। তবে ফাহিম জামাই হয়ে ছেলের দায়িত্ব পালন করে গেছেন। এই অবস্থায় আমেনা বেগম অনেকটা ভেঙে পড়েছেন। সাথীকে হাসপাতালে ভর্তি করার পর সালেহা বেগম একদম নীরব হয়ে গেছেন। আপন মনে সংসারের কাজগুলো রোবটের মতো করে যান। অথচ ওনার একটু সহযোগিতায় এই সংসারটা কত না সুখের হতে পারত। বন্ধুর এমন বিপদে আকরাম সাহেব সব কিছু খুলে পাশে এসে দাঁড়িয়েছেন, নিয়মিত খোঁজখবর নিয়েছেন। এর মাঝে দিতি পুত্র সন্তানের জন্ম দিল। এই দুঃখের মাঝে এই খবরটা দিতির পরিবারের একটু আনন্দ বয়ে আনলো। জীবন যেন এমনই, এখানে সব সময় জোয়ার ভাটার খেলা চলে। জীবনের গোপন ডাক বাক্স, দ্বিতীয় এবং শেষ পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।